সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। প্রেসিডেন্ট তারেকের তাণ্ডবে দিশেহারা ভারত। তুরস্কের মিসাইল হেলিকপ্টার ঝাঁকে ঝাঁকে ডুবছে বাংলাদেশ সেনাবহরে। ডক্টর ইউনূসের দেশত্যাগ, তারেক জিয়ার প্রত্যাবর্তন এবং নির্বাচনে বিস্ময়কর জয়, এইসব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক অনিশ্চিত ও কৌতূহলী পরিস্থিতির মধ্যে রয়েছে। দেশের মানুষ জিজ্ঞেস করছে, নতুন এই সময়ে কি আসলে আগমন ঘটছে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের? কোথাও আছে অনিশ্চয়তা, কোথাও সূচনা। আর এই অনিশ্চয়তার মাঝেই যেন লুকিয়ে আছে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ছায়া। বন্ধুরা, এই কৌতূহলী পরিস্থিতি বুঝতে গেলে আমাদের প্রথমে নজর দিতে হবে দেশের সামরিক শক্তির অগ্রগতির দিকে। কারণ রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতি একটি দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সবচেয়ে বড় হাতিয়ার। নিশ্চয়তার অনিশ্চয়তার গল্প নিয়ে আমরা ফিরব পরবর্তীতে। আর সামরিক বিজয়ের আরেকটি ছোট্ট তথ্য তুলে ধরব আপনাদের সামনে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে তার সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে দারুণ মনোযোগ দিচ্ছে। বিশেষ করে দেশের মেশিন টুলস ফ্যাক্টরি বা BMTF নতুন যুগের প্রতিরক্ষা শিল্পে দেশের অগ্রগতি নিশ্চিত করছে। বিদেশ থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ এবার নিজস্ব আর্মার ভেহিকেল উৎপাদনের পরিকল্পনা করছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই প্রযুক্তি শুধু অ্যাসেম্বল বা কপি নয়, বরং ভবিষ্যতে স্থানীয় গবেষণা ও উন্নয়নের জন্য পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের পথ খুলে দেবে। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য প্রযুক্তি উৎস হতে পারে তুরস্ক। গত এক দশকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি যেমন চোখে পড়ার মতো, তেমনি তারা অন্যান্য দেশে প্রযুক্তি হস্তান্তরে তুলনামূলকভাবে নমনীয়। বিশেষ করে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান অটোকার কোবরা 2 লাইট আর্মার্ড ভেহিকেল সিরিজটি ইতিমধ্যেই বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ যদি এই ধরনের প্রযুক্তি পায়, তবে শুধু একটি বাহিনী নয়, বরং দেশকে একটি মেকানাইজড ইনফ্যান্ট্রি শক্তি হিসাবে গড়ে তোলার সুযোগ হবে। কিন্তু প্রশ্ন উত্থাপন হচ্ছে, বাংলাদেশ কি শুধু অ্যাসেম্বল করবে নাকি পুরো প্রযুক্তি পাবে? প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে 4টি ধাপ আছে: সরাসরি অ্যাসেম্বল, আংশিক স্থানীয় উৎপাদন, লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন এবং সর্বশেষ পূর্ণ প্রযুক্তি হস্তান্তর। যদি শেষ ধাপটি অর্জিত হয়, তবে বাংলাদেশ শুধু ব্যবহারকারী নয়, বরং উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে। এই সম্ভাবনা শুধু দেশের সামরিক শক্তি বাড়াবে না, বরং বৈদেশিক মুদ্রাশয় ও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগও দেবে। বর্তমান সময়ে বাংলাদেশ ব্যবহার করছে BTR-80 APC। তবে এই যানগুলোর সুরক্ষা সীমিত। আইডি বিস্ফোরণ এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় মোবিলিটি ও ফায়ার পাওয়ারের তুলনায় এগুলোর কার্যকারিতা অনেক কম। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এই যানগুলোতে নিরাপত্তার বড় ফাঁক রয়েছে। তাই নতুন 8-8 উভচর সক্ষম APC আসলে শুধু আধুনিকীকরণ নয়, বরং সৈন্যদের নিরাপত্তা ও দ্রুত মোতায়েন যোগ্যতায় নিশ্চিত করবে। নতুন 4-4 লাইট আর্মার্ড ভেহিকেলগুলোর বৈশিষ্ট্য সম্ভাব্যভাবে থাকবে 360 ডিগ্রি ব্যালিস্টিক সুরক্ষা, মাইন ও আইইডি প্রতিরোধ ক্ষমতা, রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবস্থা, সর্বোচ্চ গতি 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 8 থেকে 10 জন সৈন্য বহন ক্ষমতা। এই যানগুলি দেশের পাহাড়ি অঞ্চল, সীমান্ত টহল এবং দ্রুত মোতায়েনযোগ্য বাহিনীর জন্য নিখুঁত হবে। আর 8-8 APC-তে থাকছে উন্নত অস্ত্র ব্যবস্থা, 30 mm অটো ক্যানন, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং 12 থেকে 14 জন সৈন্য বহন ক্ষমতা। এছাড়া উভচর সক্ষমতা থাকায় নদী বা জলাভূমি পারাপার সহজ হবে। বাংলাদেশের সীমান্তে যেখানে নদী ও জলাভূমি প্রচুর, এই যানগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ সম্পূর্ণ মেকানাইজড ইনফ্যান্ট্রি গঠন করতে চায়, প্রায় 4000-এরও বেশি আর্মার্ড ভেহিকেল প্রয়োজন হবে। আন্তর্জাতিক বাজারে এর মূল্য কয়েক বিলিয়ন ডলারের সমান। কিন্তু দেশেই উৎপাদন হলে সরাসরি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, রপ্তানি সম্ভাবনা তৈরি হবে এবং দেশের প্রতিরক্ষা শিল্পে নতুন যুগের সূচনা হবে। কিন্তু একটি রহস্যও রয়ে গেছে, কোন দেশের প্রযুক্তি আসছে,
কতটা গভীরভাবে হস্তান্তর হবে এবং রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সামরিক অগ্রগতির মিলন কেমন হবে এই প্রশ্নগুলোই দর্শকদের কৌতূহলী করে তোলে। ডক্টর ইউনূসের দেশত্যাগ, তারিক জিয়ার প্রত্যাবর্তন, নির্বাচনে জয়, সব মিলিয়ে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রের এই রহস্যময় পরিস্থিতি বাংলাদেশকে একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, সত্যি বলতে এই সমস্ত অগ্রগতি, পরিকল্পনা ও রাজনৈতিক উত্তেজনা একত্রিত হয়ে দেশকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। তবে এর সাথে জড়িয়ে রয়েছে অনিশ্চয়তা, রহস্য এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত। দেশের স্থিতিশীলতা, সৈন্যদের নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তরের গভীরতা সবকিছু মিলিয়ে এই সময়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ও সামরিক শক্তি ধীরে ধীরে একটি নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। তবে রহস্য, উত্তেজনা এবং অনিশ্চয়তা এখনও বিদ্যমান। এই কারণেই দেশের মানুষ, সৈন্য এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা চোখ রাখছেন পরবর্তী পদক্ষেপ কী হবে, নতুন প্রযুক্তি কবে বাস্তবায়িত হবে এবং দেশের সামরিক মানচিত্র কত দ্রুত পরিবর্তিত হবে। তুরস্কের হাত ধরে ক্ষেপণাস্ত্র যুগের সূচনায় বাংলাদেশ। আপনারা সবাই জানেন, বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহিনীর অধিকারী মধ্যপ্রাচ্যের বিশা ইসরায়েল। ইসরায়েলের বাঘা বাঘা এয়ার ডিফেন্স থাকার পরেও প্রতিদিন এয়ার ডিফেন্স লেয়ার ভেদ করে ইসলামী ইরানের মিসাইল বৃষ্টি ঘটেছে ইসরায়েলের শহরে শহরে। ইসরায়েলের গর্ব সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানি মিসাইলগুলো। এমন নজিরবিহীন ঘটনা ইসরায়েল ওর গোটা ইতিহাসে কখনো দেখেনি। এখন সময় এসেছে বাংলাদেশের কয়েক রেজিমেন্ট কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার, যেগুলো রেঞ্জ 300 কিলোমিটার থেকে 700 কিলোমিটার রেঞ্জের মধ্যে হবে। যদিও বাংলাদেশ MTCR এর সদস্য নয়, তাই 300 কিলোমিটার রেঞ্জের বেশি ক্রয় করা আপাতত পসিবল নয়। আর 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল কোনো দেশই বাংলাদেশের কাছে বিক্রি করবে না। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সাধারণত 290 কিলোমিটার পর্যন্ত সবাই বিক্রি করে। এর বেশি রেঞ্জ চাইলে জয়েন্ট ভেঞ্চারে নিজেদের দেশে তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশ যদি আপাতত কয়েক রেজিমেন্টও ক্রয় করে, তাহলে কৌশলগত শক্তি অর্জন করতে পারবে, যা বাংলাদেশকে যুদ্ধের সময় একটা বড় অ্যাডভান্টেজ দেবে। সেই 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনী 1 রেজিমেন্ট টাইপ A MLRS বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য অফিসিয়ালি ইভ্যালুয়েশন নোটিশ জারি করেছিল। এসব মিসাইলের রেঞ্জ চাওয়া হয়েছিল 280 কিলোমিটার। এরপর অনেক গুঞ্জন। অসমর্থিত সূত্র অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী নাকি টাইপ A MLRS এর আওতায় বোরাখান মিসাইলও কিনেছে, তবে এর বাস্তব কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগামী 8 তারিখে বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালুক গর্গুন। বাংলাদেশ যদি তাদের ভৌগোলিক অবস্থান বিবেচনায় তুরস্ক থেকে এই সময় কিছু ক্রয় করার ইচ্ছা পোষণ করে, তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে বোরাখান শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। IDF 2019-এ বাংলাদেশ সেনাবাহিনীর ডেলিগেশন টিম তুরস্কে নির্মিত বোরা SRBM পরিদর্শন করেন। সেনাবাহিনীর টাইপ A MLRS হিসেবে টার্কিশ বোরাখান SRBM অন্যতম সেরা অপশন। বোরা হলো একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা তুর্কি রকেটসান কোম্পানি তৈরি করে থাকে। 280 থেকে 300 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলগুলো যে কোনো শত্রু স্থাপনায় আঘাত হানতে সক্ষম। এটির দৈর্ঘ্য 7.8 মিটার, মোট ওজন 2500 কেজি। এর রপ্তানি সংস্করণটিকে খান বলা হয়, যার সর্বোচ্চ পাল্লা 280 কিলোমিটার। এই লঞ্চারটি একটি ভোলাট 8x8 ট্রাকে মাউন্ট করা হয়। মজার বিষয়, বোরাখান প্ল্যাটফর্মের ওপর যে মিসাইলগুলো আছে, সেম মিসাইলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত কামাজ মাল্টি ক্যালিবার লঞ্চার প্ল্যাটফর্মেও বসানো সম্ভব। তবে তুরস্কের বোরাখান মিসাইল ছাড়াও চাইনিজ অনেকগুলো ভালো অপশনও রয়েছে সেনাবাহিনীর হাতে। চীনের SMY 400 ব্যালিস্টিক মিসাইল, এয়ার্থ মিসাইল, A300 MBRL ভালো অপশন। তবে টার্কিশ কিংবা চাইনিজ যেটাই হোক, এগুলো লোকালি প্রডিউস করার প্ল্যান্ট না থাকলে লাভ নেই।
আগেই বলেছি, ইসরায়েলের দুনিয়ার সেরা এয়ার ডিফেন্স রয়েছে, তবুও তারা ইরানের কাছে হাঁটতে বসেছিল, কারণ তাদের মিসাইল ভান্ডার শেষের দিকে চলে এসেছিল, আর এর মধ্যে ইউএসএ না ঢুকলে ইসরায়েল একটা বিশাল মারা খেয়ে যেত। তাই আমরা যেই আর্টিলারি মিসাইল কিনি বা এয়ার ডিফেন্স কিনি, সেগুলোর লোকালি বানানোর প্ল্যান্ট থাকা অনেক জরুরি, কারণ কটা মিসাইল কিনে আপনার শত্রুর বিরুদ্ধে আপনি কটা ব্যবহার করবেন। তুরস্ক বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতে আগ্রহী, হয়তো সামরিক দিক থেকে আমাদেরই আগ্রহ কম। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।